ধরুন আপনি যাচ্ছেন গাড়ি নিয়ে, চোর চোর বলে চেঁচাচ্ছেন। না, কখনো এটা সম্মুখীন হইনি, কিন্তু আবার হলেও আশ্চর্য হব না। হিন্দু ভোটে আপনাদের দলের ধস নেমেছে, কিভাবে সামাল দিচ্ছেন? এবার 3টি আসনই তৃণমূল কংগ্রেস হুগলি থেকে জয়ী হয়। আজকে আমাদের বিশেষ একজন অতিথি, যাকে আমরা সবাই চিনি। তিনি এ রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন স্নেহাশিস চক্রবর্তী। স্নেহাশিস দা, আপনাকে স্বাগত টাফ ফাইটে, বাংলা হান্ট এবং আর প্লাস নিউজে যৌথ প্রযোজনায় আমরা বিশেষ কনক্লেভে একটি বিশেষ অনুষ্ঠান। আমি প্রথমেই স্নেহাশিস দা, আমি আপনার কাছে চলে যাব একটা প্রশ্ন। এই প্রশ্নটাকে আপনি অন্যভাবে নেবেন না। এত সুদর্শন, এত মার্জিত ভাষায় কথা বলেন, এত ভদ্র, কিন্তু এর রাজ্যে বিরোধীরা আপনাদের দলকে তোলাবাজ এবং চোর হিসেবে প্রতিপন্ন করছে। কখনো কখনো অসুবিধা হয় না আপনার মতো মানুষের? না, একটু অসুবিধা হয় না এই কারণে যে বিরোধী যে রাজনৈতিক দল বর্তমানে রয়েছে তাদের সামনে কুৎসা অপপ্রচার ছাড়া আর কোনো অস্ত্র নেই যেটা তারা রাজনীতিতে প্রয়োগ করতে পারে। তার কারণ হচ্ছে যে একটা শাসক দল থাকে, একটা বিরোধী দল থাকে। বিরোধী দল শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়, এটা খুব স্বাভাবিক। কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে বিরোধী দল আছে তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস বাংলার মাটিতে ছিল না। ফলে কি হয়েছে, তাদের তৃণমূল স্তরে যে সংগঠন গড়ে ওঠার কথা, যেটা দীর্ঘদিন লড়াই আন্দোলনের মধ্যে থাকলে হয়, সেটা তাদের নেই। 19 লোকসভা নির্বাচনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 22% ভোট তারা পেয়ে 18টা আসন পেল। তারপর হঠাৎ ভেসে ওঠার পর তারা দিশেহারা মানে গ্রাউন্ড লেভেলে লোক নেই, অথচ তৃণমূলের মোকাবিলা করতে হবে। তৃণমূল স্তরে লোক আছে, ডেভেলপমেন্ট আছে। ডেভেলপমেন্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো প্রশ্ন করার মতো জায়গাতেও নেই। ফলে একমাত্র হাতিয়ার হচ্ছে কুৎসা এবং অপপ্রচার। ওরা তো সেই জিনিসটা চালিয়ে যাচ্ছে এবং তার জন্য একটু বিচলিত হচ্ছি না, কারণ বাংলার মানুষ এই কুৎসা অপপ্রচারের জবাব গত বিধানসভা নির্বাচনে দিয়েছিল যে আপকেবার 200 পার তো হয়নি, বরঞ্চ 77-এ আটকে গিয়েছিল বিজেপি। ফলে আমাদের ভরসা তো মানুষের ওপরেই আছে, এগুলোর জবাব তারা গণতান্ত্রিক পদ্ধতিতেই দিয়ে দেবেন। আমার খুব লজ্জা করছে এই প্রশ্নটা করতে, কিন্তু আমি এই প্রশ্নটা করতে বাধ্য। আপনার মতো এইরকম স্থিতধী মানুষ, এইরকম অত্যন্ত পরিশীলিত মানুষ, অন্যদের ক্ষেত্রে যা হয়েছে আপনার ক্ষেত্রে হয়নি। ধরুন আপনি যাচ্ছেন গাড়ি নিয়ে, চোর চোর বলে চেঁচাচ্ছে। না, কখনো এটা সম্মুখীন হইনি, কিন্তু আবার হলেও আশ্চর্য হব না। কারণ ওই বললাম যে বিজেপি যে বিরোধী দল এখন আছে তারা প্রতিটা নির্বাচনে হেরে যাওয়ার পর তারা এইটাকেই অস্ত্র করেছে যে আমরা চোর চোর বলে বারবার এই শব্দটা ইউজ করতে করতে গোয়েবলসের থিওরি অনুযায়ী এটা আমরা কতটা মানুষকে প্রভাবিত করতে পারি। তাই রাস্তা দিয়ে দুজন বিজেপি কর্মী বা সিপিএম কর্মী ওরম স্লোগান দিতে পারে, সেটা সৌজন্যতা অভাব তাদের, এবং সেটা কোনো রাজনীতির অঙ্গ হতে পারে না। ফলে সেটা যে ঘটবে না কোথাও তাও নয়, কিন্তু ওটায় আমরা বিচলিত হচ্ছি না, কারণ বাংলার গণতান্ত্রিক ব্যবস্থায় বেশিরভাগ মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে এবং তৃণমূল কংগ্রেসের প্রতি আশীর্বাদ আছে। তাই ওটা বিচলিত হওয়ার কোনো বিষয় নেই। পঞ্চায়েত নির্বাচনে দল তো আপনাকে দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং একেবারে যাকে বলা হয় ফটো ফিনিশ হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এবার তো শুনেছি লোকসভা নির্বাচনে আপনার জেলায়, যেহেতু দীর্ঘদিন ধরে সংগঠনটা হাতের তালুর মতো চেনেন, আপনার বিশেষ দায়িত্ব আছে, বেশ কিছু প্রার্থীকে জেতাতে হবে। না, দায়িত্ব আমাদের সবাই যৌথভাবেই আমরা দায়িত্ব পালন করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের আমরা বহুজন আছি যারা বিভিন্ন দায়িত্ব আমরা পালন করে থাকি। অবশ্যই করে সারা বাংলার সাথে কিছু কাজ আমাদের আছে, আমারও আছে, এবং পাশাপাশি হুগলি জেলার যে আসনগুলো আছে, সিটগুলো আছে, সেখানে বাড়তি নজর দেওয়াও আমার দায়িত্বের মধ্যে পড়ে। সেই কাজটা অবশ্যই করছি এবং হুগলিতে ভালো রেজাল্ট করবে তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনে। এর মধ্যে নাকি এমন কিছু প্রার্থী আছে যে তৃণমূলের শীর্ষস্তর থেকে আপনাকে বলা হয়েছে যে জেতাতেই হবে। এটা সবসময় একটা দল বলে থাকে, তেমনি আমাদের দলেরও সবাইকেই
যারা সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছি আমি শুধু না, সবার কাছেই নেত্রীর কথা থাকে, নির্দেশ থাকে যে প্রার্থীকে জেতাতে হবে। এখন জেতাবে তো মানুষ, অ্যাকচুয়ালি মানুষই ভোট দিয়ে জেতায়, কিন্তু তবুও একটা রাজনৈতিক দলের যারা নেতৃত্বে থাকে তাদের পরিশ্রমের একটা বিষয় থাকে। সেই পরিশ্রমটা করার কথাই বলা হয়ে থাকে যে পরিশ্রম করো, মানুষের কাছে যাও, মানুষকে বোঝাও, জনমত সংগঠিত করো। সেই কাজটা আমাদের করার জন্য নির্দেশ সবসময় থাকে এবং সেটা আমরা পালন করে থাকি। এবার তো মিডিয়ার চোখ থাকবে আপনার এলাকার ওপর আলাদা করে। অবশ্যই। এবং হুগলি জেলায় আমরা গতবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্র জিতেছিলাম, হুগলি লোকসভা কেন্দ্রটা আমরা জিততে পারিনি, এবং আরামবাগ লোকসভা কেন্দ্রে খুব কম মার্জিনে আমরা জিতেছিলাম। এবার 3টি আসনই তৃণমূল কংগ্রেস হুগলি থেকে জয়ী হবে। প্রার্থীদের নিয়ে কি বলবেন? প্রার্থী তৃণমূল কংগ্রেস খুব ভাবনা চিন্তা করে প্রতিটি আসনেই যোগ্যতম প্রার্থীকেই মনোনয়ন দিয়েছে, ফলে তারা মানুষের কাছে যাচ্ছে, সাড়াও পাচ্ছে ভালো। এবং পাশাপাশি বিরোধীরা অনেকটাই ছন্নছাড়া আছে, দিশাহীন অবস্থার মধ্যে আছে। ফলে গ্রাম অঞ্চলে, গ্রামের দিকে এখনও বিরোধী দল নেবে উঠতেই পারেনি, ফলে এখনও তারা সব জায়গায় প্রার্থী দিয়েও উঠতে পারেনি। শুধুমাত্র ওই মিডিয়া নির্ভর বা ইডি সিবিআই নির্ভর ইত্যাদি ইত্যাদি নির্ভর করে কিছু বক্তব্যের মধ্যে দিয়েই আছে। ফলে গ্রাউন্ড লেভেলে তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে অনেক আগে থেকেই। কোথাও কি মনে হচ্ছে যে লকেট চ্যাটার্জি সহ যারা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃত্ব আছে তাদের প্রভাব গত 5 বছরে বেড়েছে আপনাদের হুগলি জেলায়? না, বাড়েনি, বরঞ্চ ভয়ানকভাবে কমে গিয়েছে। এবং কমে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। তার কারণ হচ্ছে লকেট চট্টোপাধ্যায় সহ যে 18 জন এমপি জিতেছিল বাংলা থেকে, এবং 3 জন কেন্দ্রীয় মন্ত্রী ছিল, এবং কেন্দ্রে তাদের নিজস্ব সরকার ছিল। ফলে বাংলার মানুষ যারা তাদের জিতিয়েছিল তারা তো আশা করতেই পারে যে কেন্দ্রীয় সরকারের থেকে এই আমরা যাদের জিতিয়েছি তারা কিছু প্রকল্প তারা নিয়ে আসবে এলাকার জন্য, বড় বড় কিছু নিয়ে আসবে, সেটা তারা আশা করতে পারে। আমরা দেখেছি যে বিজেপির যারা সাংসদ তারা তো কেন্দ্রীয় প্রকল্প কোনো কিছু আনতে পারেনি বা আনেনি, বরঞ্চ দল বেঁধে যৌথভাবে বিরোধী দলনেতার নেতৃত্বে তারা দিল্লিতে গিয়ে বাংলাকে কিভাবে বঞ্চনা করা যাবে, কিভাবে 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া যাবে, কিভাবে আবাস যোজনার টাকা আটকে দেওয়া যাবে, এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে এরা অ্যাকচুয়ালি বাংলাকে ভালোবাসে না, বাংলার বিরোধী মানসিকতা নিয়েই এরা চলে। তাই মানুষ এ নির্বাচনে সেই এমপিদের জেতাবে কেন, যে 5 বছর যাদের থেকে কোনো সার্ভিস পেল না নিজস্ব কেন্দ্রীয় সরকার থাকা সত্ত্বেও, তাহলে আগামী 5 বছরের জন্য এদের কেন ভোট দেবে মানুষ? মানুষ তো সেটাই ভাবছে এখন। ওর থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় সে রাজ্য সরকারের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে যেভাবে মানুষের কাছে ডেভেলপমেন্ট পৌঁছে দিয়েছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, মানুষ তার উপরে আস্থা রাখবে। মানুষ কেন ভোট দেয় একটা রাজনৈতিক দলকে? উন্নয়নের জন্য। সেই উন্নয়ন যে দল দেবে তার পক্ষেই মানুষ থাকবে, এ নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। রচনা ব্যানার্জি প্রসঙ্গে একটু আসবই আমি, তার কারণ মুনমুন সেন, নুসরত এবং মিমি এই রকম সব প্রার্থীর পর এখন সেলিব্রিটি প্রার্থী হলেই যারা সাংগঠনিক নেতৃত্ব বা সংগঠন থেকে উঠে এসেছেন, আপনাদের মতো যারা সিরিয়াস পলিটিশিয়ান, তারা ভয় পেয়ে যান। কোথাও একটু মন খারাপ রয়েছে? না, ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। তার কারণ আবার ঘাড়ে এসে আরেকজন পড়লো, যেমন ধরুন মুনমুন সেনের ক্ষেত্রে হয়েছিল ওখানকার জেলা নেতৃত্বের, অথবা নুসরতের ক্ষেত্রে বসিরহাটে, বা মিমির জন্য কম তো জেলা নেতৃত্ব দক্ষিণ 24 পরগনার মাথা ব্যথার কারণ হয়ে ওঠেনি? এবার মনে হচ্ছে না যে দেখুন, আমি তো এভাবে বিষয়টাকে দেখি না। তার কারণ হচ্ছে এই যে যারা জনপ্রতিনিধি হয় তাদের একটা মনে হচ্ছে না ঘাড়ে এসে পড়লো? না না না, একটু না। জনপ্রতিনিধি যারা হয় তাদের একটা কাজ, আর সংগঠনেও একটা কাজ থাকে যারা সংগঠন করে। এবং এই জনপ্রতিনিধির ক্ষেত্রে তৈরি করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কেন, বিভিন্ন রাজনৈতিক দলই রাজনীতির বাইরে অন্য পেশার সাথে যুক্ত বা অন্য পেশায় তারা সাফল্য পেয়েছে, এরকম অনেক লোককে নিয়ে এসেই তারা জনপ্রতিনিধি করেছে। আমাদের তৃণমূল কংগ্রেসও করেছে, এবং যারা এসেছিলেন তার মধ্যে কেউ কেউ সফল হয়েছে, আবার কেউ সফল হয়নি। যারা সফল হয়নি তারা আবার সরে গিয়েছে,
আবার অনেকে কিন্তু সফলতার সঙ্গে কাজ করেছে। আমি আলাদা করে নাম এখানে বলছি না, আপনারা সকলেই জানেন। সারা বাংলা জানে একমাত্র দেব অধিকারী পারে ওই ফ্যাশন প্যারেডের মতো 42 জনের যে র্যাম্প তৈরি হয়েছিল সেখানে না হেঁটে একমাত্র দেব অধিকারী পারে, যে যেখানে কাউকে দরকার নেই, ওই র্যাম্পে হাঁটার দরকার নেই। দেব ছাড়া কি আর এরকম সফল, মানে সত্যি কথা বলতে গেলে তৃণমূলে এরকম প্রার্থী নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ছাড়া র্যাম্পে না হেঁটে একা লড়তে পারে। উনি ব্যতিক্রমী। না না, ওদের থেকে দেব বা এদের তো একটা আলাদা জনপ্রিয়তা আছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আমি রচনার ক্ষেত্রেও দেখছিলাম যে যেখানে যাচ্ছে বিপুল সংখ্যক মহিলারা, মানুষরা ভিড় করছে, মানে গিজ গিজ করছে মানুষ, একটা আলাদা তাদের প্রতি একটা ভালোবাসা বা আগ্রহ থাকবেই। আমি আমি অন্য কথা বলছিলাম যে অন্য পেশা থেকে এসে রাজনীতিতে সাস্টেন করছে কিনা, রাজনীতির যে ক্রিয়াকর্মগুলো আছে সেগুলো কতটা পালন করতে পারছে, সেই হিসেবে অনেকে সফল হন, অনেকে সফল হন না। কিন্তু অন্য পেশার মানুষকে আনবো না, এটা কিন্তু উচিত নয়। অবশ্যই অবশ্যই, সবার গণতান্ত্রিক দেশে সবার অধিকার আছে। আমি স্নেহাশিস দা একদম সরাসরি এই প্রশ্ন আমি করছি, ধরুন রচনা ব্যানার্জি বা মুনমুন সেন বা মিমি চক্রবর্তী বা নুসরত, এই ধরনের প্রার্থীরা দলের এমপি হলে সুবিধাও আছে, বিশেষ করে আপনাদের মতো কোট আনকোট সিজন পলিটিশিয়ানদের, যে এরা এসে আবার কিছু করবেন না, আপনারা মানে এদেরকে পুতুলের মতো রেখে চালাতে পারবেন, এটাও তো আবার ঠিক না, মানে অ্যাডভান্টেজও আছে। না, আমি বুঝলাম না যে আমি একটা দল সংগঠন আমরা করছি বলেই সবাই ধরে নেবে যে আমি সমস্ত রকম জনপ্রতিনিধিত্ব যেখানে যেখানে ভোটে দাঁড়ানোর সব আমরাই দাঁড়াবো, কারণ আমরা সংগঠন করেছি, আমরা লড়াই করেছি, ওর লক্ষ্যটা হচ্ছে সেখানেই। এরম সবাই ভাবে না, কারণ সংগঠনেও প্রচুর কাজ, বরঞ্চ জনপ্রতিনিধিদের কাছ থেকে সংগঠনের কাজটা অনেকটা শক্ত হয় এবং সেই কাজে অনেকে ভালোবেসেই করে। এগুলো দু একজন মানুষের এরকম ভাবনা থাকে যে এই এলো আমি আবার বাদ হয়ে যাব, ওই দু একজন দিয়ে সার্বিক বিষয়টা বিবেচনা করা যায় না। কিন্তু স্নেহাশিস দা, আপনার মতো এই সহনশীলতা, এই বিনয়, এগুলো তো সবার নেই। আমরা তো জানি আপনি অসাধারণ, বিশেষ করে আপনার বক্তব্য আমি শুনেছি, আপনার তখন বয়স আরও কম, এখন বয়স বেড়েছে বলছি না, তরুণ অবস্থায় সিঙ্গুরে আপনি বক্তৃতা দিচ্ছেন, আমরা দেখছি কলকাতা থেকে গিয়ে এক অপূর্ব সৌম্যকান্তি দর্শন, এক যুবক, তিনি রোদের মধ্যে অগ্রাহ্য করে তিনি বলছেন, বক্তৃতা দিচ্ছেন এত সুন্দর সুললিত কণ্ঠে। কিন্তু পরবর্তীকালে কি দেখলাম, 2011-র পর বেচারামদা তিনি হয়ে গেলেন মন্ত্রী, আপনাকে এতদিন অপেক্ষা করতে হতো। মানে আমি বলতে চাইছি, আপনার মতো তো ধরুন এই রকম সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা সবার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, যারা এতদিন খুর খেলো, ক্ষীর খাবে অন্য লোক, এটা তো স্বাভাবিক। অন্যান্য মানে আপনার মতো তো সবাই হন না। আমি তো এটা বুঝতে পারছি না যে একজন এমএলএ হলো কিংবা একজন মন্ত্রী হয়ে গেল বলে তার 4-5টা হাত পা গজিয়ে গেল, বা সে নিজেকে প্রচুর উপরে তুলে ধরতে পারল। 4-5টা হাত পা না গজাক, 4-5টা স্করপিও তো হয়। এইগুলোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। এটাও একটা দায়িত্ব, সংগঠনও একটা দায়িত্ব। তো মন্ত্রিত্ব পাওয়া, এমপি হলেই যে আমাকে তুলে ধরার জন্য এসব দেয়া হয়েছে, এ তত্ত্বে আমি বিশ্বাসই করি না, কারণ সবটাই দায়িত্ব। সে দায়িত্ব দেখুন একটা অন্য পার্টির, আমি নাম করছি না, এমন কিছু পার্টি আছে তারা তো সংগঠনেই থাকতে ভালোবাসে, আমি দেখেছি জনপ্রতিনিধি হতেই চায় না। আগে তো সিপিএম পার্টিরই আমি নাম বলছি, তারা দেখতাম যে তাদের সংগঠনের গুরুত্বটা প্রচণ্ড বেশি ছিল জনপ্রতিনিধিদের থেকে। এরম ভাবনাও তো আছে। তো তেমনি আমাদের দলেও আছে, সংগঠন করব এরকমও আছে। কারণ এটা তো আমি দিয়ে তো সব নয়, আমি সেই আলোচনা করেই বা কী হবে যে আমি এখান থেকে ওটা পেলে খুব ভালো হতো, এই রকম ভাবনা আমি ব্যক্তিগতভাবে কখনো ভাবিনি, বা আমার দলেও অধিকাংশ মানুষ সেটা ভাবে না। নেত্রী যাকে যেখানে যে দায়িত্ব দেয় সেটা পালন করারই চেষ্টা করে। অনেকে বলছেন, বিশেষ করে বামপন্থী বা কংগ্রেসরা বলেন যে যতদিন দিল্লিতে মোদি ততদিন বাংলায় দিদি। বিশ্বাস করেন? না, ওইভাবে বিশ্বাস করি না, কিন্তু এটাও ঘটনা যে মোদির নেতৃত্বে যে বিজেপি রয়েছে কেন্দ্রে, তারা যেভাবে ভারতবর্ষের সংবিধানের যে প্রস্তাবনায় যে
স্তম্ভগুলো দিয়েছিল, যে অধিকারগুলো দেশের মানুষকে দেয়া হয়েছিল, গণতন্ত্র বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো কিংবা ধর্মনিরপেক্ষতা, পরবর্তীকালে ৭৬ সালে যেটা ইনক্লুড হলো, এগুলো যেভাবে দুর্মুষ করছে, যেভাবে ভাঙছে, তার বিরুদ্ধে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে বলেই বাংলার অধিকাংশ মানুষ, যারা পবিত্র সংবিধানের কে রক্ষা করতে চায়, যারা সম্প্রীতি চায়, যারা ধর্মনিরপেক্ষতা চায়, তারা দিদির সঙ্গেই থাকবে। এটা স্বাভাবিক, কারণ ওখানে দুশ্মন আছে, ওখানে শত্রু আছে, ওখানে মহিষাসুর রয়েছে। ফলে বাংলায় কিন্তু দুর্গারই প্রয়োজন হবে এবং সেই লড়াইয়ে মমতা দিকেই দরকার হবে। ফলে এখানে আমি এভাবেই দেখি যে ওদের বিনাশ যতদিন না হচ্ছে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন কিন্তু ফুরোবে না। অনেকে বলছেন আপনার জেলায় সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ হিন্দু ভোটে আপনাদের দলের ধস নেমেছে, কিভাবে সামাল দিচ্ছেন? একদমই ঠিক নয়। তার কারণ হচ্ছে এটা 19 সালে 19-এর যে নির্বাচন, হঠাৎ করে বিষয়টা ঘটে গিয়েছিল, যে আমরা সেদিন বুঝতেও পারিনি যে সিপিএম কংগ্রেসের 1,57,00,000 ভোট সরাসরি বিজেপির সাথে যুক্ত হয়ে যাবে, তাদের 12%-এর সাথে যুক্ত হয়ে গিয়ে বেশ কিছু আসনে আমরা হেরে যাব, এটা আমরা বুঝতে পারিনি। যদিও 19-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 2 লক্ষ ভোট বেড়েছিল 16 সাল থেকে। 16 সালে 2,45,00,000 ভোট ছিল, এটা 19 হয়ে গেল 2,47,00,000। অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যে খুব বড় ধস নেমেছিল তা নয়, কিছু ক্ষেত্রে, কিছু জায়গায়, কিছু পকেটে আমরা ভোট হারিয়েছিলাম। এবং 19-এর পর থেকে লাগাতারভাবে আমরা সেটা রিপেয়ার করার চেষ্টা করেছি, আমরা মানুষের কাছে গেছি, আমাদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছি, এবং কোথায় মানুষের ক্ষোভ আছে, যন্ত্রণা আছে, দুঃখ আছে, এগুলো সরকার বোঝার চেষ্টা করেছে এবং বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসে সেইগুলো পূরণের চেষ্টা করেছে এবং দুয়ারে সরকারের মতো অভিনব সরকারি কর্মসূচি দিয়ে সেটাকে নিশ্চিত করেছে যে সেই সমস্ত মানুষের কাছে যেন পরিষেবাগুলো পৌঁছয়, অর্থাৎ তাদের খাদ্য, তাদের চিকিৎসা, শিক্ষা, এগুলো যেন নিশ্চিতভাবে শেষতম মানুষের কাছে পৌঁছয়। এই যে রিপেয়ার করা হলো, তার ফলটা আমরা 21 সালে পেলাম। আমরা 21-এ আরামবাগ সাব ডিভিশন সহ সব বিধানসভা নির্বাচনে বিপুলভাবে তৃণমূল কংগ্রেস জিতে গেল। এই যে জিতে গেল মানে আমরা সেখানে হিন্দু মুসলমান সহ সবারই ভোট পেয়েছি। এবং যে পঞ্চায়েত নির্বাচন হলো, এবারের পঞ্চায়েত নির্বাচন আমরা অনেকটাই কিন্তু নিজেরা উদ্যোগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আমরা, যাতে মানুষ সব দল প্রতিদ্বন্দ্বিতা করে, এটা আমরা নিশ্চিত করতে পেরেছি, অনেকটাই পেরেছি। এবং সেই পঞ্চায়েত নির্বাচনেও দেখেছি যে সমস্ত বুথে 21 সালেও বিজেপি ভালো ভোট পেয়েছিল, পঞ্চায়েত নির্বাচনে দেখা গেল তারা ভীষণভাবে পিছিয়ে গিয়েছে। ফলে হিন্দু মুসলিম বলে নয়, শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মানুষ বিজেপির থেকে সরে গেছে, তাকে প্রত্যাখ্যান করেছে বাংলার মাটিতে। কিন্তু আপনি অস্বীকার করবেন যে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ হিন্দু ভোট ব্যাংক এখন আপনাদের নেই, এটা আপনাদের শিরোপীড়া কারণ হয়ে উঠেছে? না, একটুও না, কথাটা তো আমি বিশ্বাসই করছি না। আমার বক্তব্য হচ্ছে 21 সালে বিধানসভার নির্বাচনে, যে নির্বাচনে নাকি তৃণমূল কংগ্রেস থাকছে না এবং 200-র ওপরে আসন নিয়ে বিজেপি পাওয়ারে আসছে, এরকম একটা পারসেপশন তৈরি করেছিল বিজেপি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে করেছিল এবং 17 বার প্রধানমন্ত্রী মিটিং করেছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির যত শক্তি ভারতবর্ষে সেটা প্রয়োগ হয়েছিল বাংলায়, যত কৌশল প্রয়োগ হয়েছিল, ধর্মীয় মেরুকরণ হয়েছিল, কুৎসা হয়েছিল, অপপ্রচার হয়েছিল, তৃণমূল ছেড়ে অনেকে চলে গিয়েছিলেন ভয়ে, অনেকে পাঁচিলের উপরে উঠে বসেছিল, যে জিতবে সেদিকে ঝাঁপ মারব। সেই অবস্থায় তৃণমূল কংগ্রেস আসন সংখ্যা বাড়িয়ে 2,88,00,000 ভোট পেল। পশ্চিমবঙ্গের ইতিহাসে একক দল হিসেবে আগে কোনো দিন কোনো রাজনৈতিক দল বাংলায় এত ভোট পায়নি। এর থেকে আপনি কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেন যে বাংলায় বিজেপির কিন্তু কোনো ভিত নেই, কোনো সমর্থন নেই? কারণ বাংলার সব ধর্ম সম্প্রদায়ের মানুষই বিজেপির এই কুৎসা, অপপ্রচার এবং বাংলার কৃষ্টি সংস্কৃতির ওপরে যে আঘাত আনছিল ওরা, তার বিরুদ্ধে জোট বেঁধেই তৃণমূল কংগ্রেসকে শক্তি দিয়েছে। আমি বিজেপিকে তো কিছুই মনে করছি না, এবার বিজেপি 5টা আসন পাবে কিনা সন্দেহ আছে। আপনি বলছেন? অবশ্যই, মানে এটা নির্বাচনের জন্য বলছেন? না, একটু না, 2টো ডিজিটে বিজেপি এবার পৌঁছতে পারবে না। নানা কারণ আছে, সেটা বলতে গেলে আমার 1 ঘন্টা সময় লেগে যাবে তথ্য প্রমাণ দিয়ে বোঝাতে গেলে। কিন্তু আমরা 21-এর নির্বাচনে আমরা তো ফল মানুষ দেখেছে, কোথায় 200 আর নেমে গেল 77-এ। বিজেপির আর কি কোনো শক্তির বাকি ছিল 21-এ যা প্রয়োগ করেছিল তার বাইরে?
আমরা বিজেপির সর্বোচ্চ শক্তিটা দেখে নিয়েছি, বাংলার মানুষও দেখেছে, তারপরে ওই রেজাল্ট। তো সেটা তো এবার দেখবেন আরও ভয়ানক খারাপ, কারণ তারপর থেকে বিজেপি, আমি আলোচনাও করতাম যে বিজেপির তো কোনো বুথ লেভেলে কেন অ্যাক্টিভিটি নেই, কেন ওরা ক্রমশ আরও পিছিয়ে গিয়েছে, একেবারে কনসেন্ট্রেট করেছে মিডিয়া। এটা হতে পারে আপনাদের ভয় নেই, না না, আমাদের চুপচাপ ফুলে ছাপ, এবার ফুলটা অন্য পদ্ম ফুল হয়ে যাবে। একেবারে ওরা ভয় না ওই রকম। সিপিএম এর সময় খুব পেটাতো জানেন তৃণমূলদের, তারা না ভোটের সময় দেখা যেত না, ঠিক সময় গিয়ে ছাপটা দিয়ে দিত। শুনুন আপনাকে কথা বলি যে এই যে চুপচাপ ফুলে ছাপ, চুপচাপ একটা সিম্বলে চাপ, ও জিনিসগুলো কিন্তু বাস্তবে হয় না। কেন হয় না জানেন তো? 34 বছর যখন সিপিএম পার্টি ছিল এবং এক একটা নির্বাচন আসতো আর মিডিয়া বলতো, 87 সাল থেকেই আমি তখন সবে মাধ্যমিক পাশ করেছি, সমস্ত মিডিয়া তখন গুটিকয় মিডিয়া ছিল, বামফ্রন্ট উল্টে যাচ্ছে, এবং চায়ের দোকানে শহর অঞ্চলে আলোচনা হতো এবার বামফ্রন্ট উল্টে যাবে। কিন্তু তখন আমাদের ওই কংগ্রেসের নেতারা বলতো চুপচাপ হাতে ছাপ অমুক তমুক ইত্যাদি বলতো, হয়নি, সংগঠনটা লাগে। কিন্তু হলো কখন? হলো 11 সালে। আপনি বলছি, আমি তো একটা সিপিএম এর জায়গায় নির্বাচনে উচ্চশিক্ষামন্ত্রীকে হারিয়েছিলাম জাঙ্গিপাড়া, হারিয়েছিলাম সিপিএম এর সন্ত্রাসের জায়গা, সেখানে বিরোধীরা পার্টি করতে পারতো না, সেইখানে আমি ভোট করতে গেলাম, তখন আমি লোকসভার নিরিখে পিছিয়ে আছে তৃণমূল কংগ্রেস, আমি সেই নির্বাচনে উচ্চশিক্ষামন্ত্রীর বিরুদ্ধে লড়ছি, আমার সঙ্গে 200-300 লোক হাঁটছে, আর উনি বাইকে করে 20-22টা বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মানুষ কিন্তু ঝাঁপিয়ে পরিবর্তনটা ঘটিয়ে দিয়েছিল। সেটা যতক্ষণ না আসছে আপনি জেনে রাখবেন কোনোভাবেই চুপচাপ করে কিছু হয় না। খুব সুন্দর কথা বললেন, রাজনৈতিক মনস্ক। এবার 3টে প্রশ্ন করব, আপনি ইচ্ছে হলে উত্তর দেবেন, কারণ 3টেই খুব ব্যক্তিগত প্রশ্ন। না, আপনি উত্তর না দিলেও কিছু না, আপনি চাইলে উত্তর দেবেন বা দেবেন না। আমার প্রথম প্রশ্ন, রাজ্যে যা অবস্থা, কারোর বান্ধবীর খাটের তলা থেকে লক্ষাধিক টাকা পাওয়া যাচ্ছে, আবার আরেকজন প্রাক্তন খাদ্যমন্ত্রী, তিনি জেলে যাওয়ার পর এক কাউন্সিলরের স্বামী, এবং বিভিন্ন জায়গায় তার এত বান্ধবীর সংখ্যা, সেখানে আপনার মতো, আপনি তাদের সবার থেকে অত্যন্ত সুদর্শন এবং আপনার কথা বলার অনেক আকর্ষণীয়, সেক্ষেত্রে বৌদি আপনার উপর কিন্তু বিধিনিষেধ জারি করেনি এসব ঘটনা দেখে, যে আপনারই দলে এক একজনের এত বান্ধবীদের খাটের তলা এত টাকা, বৌদি খুব দুশ্চিন্তাগ্রস্ত নন? আমার মিসেস তিনি সম্পূর্ণ রাজনীতির খোঁজ খবর রাখেন, সবটাই তিনি খুব ভালোভাবে বোঝেন এবং দেখেন। আমার কথাটা হচ্ছে যে সেখানে কার বান্ধবী কি আছে সেগুলো সম্পূর্ণ ব্যক্তিগত সম্পর্ক, তার মধ্যে আমি ঢুকতেই চাই না। এটা হঠাৎ তৃণমূলের দিকে আক্রমণ শুধু কেন, এই সব পেশায়, সব জায়গায়, সব রাজনীতির মধ্যেই কম বেশি এটা থাকে। বিষয়টা হয়ে গিয়েছিল যে দুর্নীতির প্রশ্নে এগুলো সামনে এসেছিল, এবং সেখানে সেই দুর্নীতির প্রশ্ন দেখলে এখন যদি ইলেকটোরাল বন্ডের ঝাঁপিটা খুলি বা পিএম কেয়ার ফান্ডের ঝাঁপি খুলি, ওর থেকে হাজার হাজার, কয়েক হাজার গুণ বেশি দুর্নীতিগ্রস্ত দল হচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে, অনেক বেশি হচ্ছে বিজেপি। কারণ বিজেপি যেভাবে থ্রেট করে করে, এজেন্সি দিয়ে ব্যবসায়ীদের কাছে থ্রেট করে, রেট করে টাকা ভয় দেখিয়েছে, আর বিজেপির পার্টি ফান্ডটাকে বৃদ্ধি করেছে, পিএম কেয়ার ফান্ড একই কায়দায় করেছে, এর থেকে বড় দুর্নীতি সারা পৃথিবীতে কোথাও নেই। এখন সরকারে আছে সামরিক জুনটা সরকারের মতো এজেন্সিকে ব্যবহার করছে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, তাই নিজেরা সাধুপুরুষ আর অন্য দল, বিরোধী দলের কাছে ইডি সিবিআই পাঠাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে একটা চক্র তৈরি করেছে বিজেপি, যে আমি ভয় দেখাবো, আমি ইডি সিবিআই দিয়ে ভয় দেখাবো, ওরা গিয়ে আমার পার্টি ফান্ডে টাকা জমা করে ফেলবে। একবার নোটবন্দি থেকে এই গল্প চলছে, এমনকি আমি 14 সাল থেকে কিন্তু বিজেপির এই কায়দা চলছে যে আমি বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো, নিয়ে এসে একদম ভাগ করে দেব, 15 লাখ টাকা করে পার অ্যাকাউন্টে চলে যাবে। বিদেশ থেকে 1 টাকাও আনতে পারেননি, ভারতবর্ষের মানুষ 1 টাকাও কালো টাকার ভাগ পায়নি, কিন্তু বিজেপির পার্টি ফান্ডটা কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে, বিদেশে কালো টাকা আরও 10% বৃদ্ধি পেয়েছে।
নোটবন্দির সময়ও একদম 4 লক্ষ কোটি টাকার উপরে কালো টাকা নাকি আছে, সেটা সবাই পুকুরে ফেলে দেবে, আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, আর ওই 4 লক্ষ কোটি টাকা যেটা ছাপানো হয়েছিল ওটা সরকারের লাভ হবে। দেখা গেল 98% উপর টাকা জমা পড়ে গেল। বিজেপির যত কার্যকর্তা আছে সারা ভারতবর্ষ জুড়ে তারা ব্যাংকগুলোকে ম্যানেজ করে সেই টাকা, কালো টাকাগুলো ব্যাংকে জমা করে দিল, এবং জমা করে দিয়ে কোনো টাকা ধরা পড়লো না, দেশের মানুষের কোনো উপকার হলো না। পরবর্তীকালে যারা টাকা জমা করলো তারা সাদা হয়ে গেল। ইডি সিবিআই তাদের কিছু করেছিল কিনা দেশের মানুষ কিন্তু জানতে পারলো না। যাই হোক, আমি নিশ্চিন্ত হলাম যে আমাদের শ্রদ্ধা বৌদি, তাকে ইডি সিবিআই হতে হয় না আপনার পেছনে, তিনি নিশ্চিন্তে আছেন, মানে আপনাকে ভিডিও কল করে দেখাতে হয় না এই দেখো আমি সমাবেশে আছি। এরপর যে প্রশ্ন দুটি পরিবহন মন্ত্রীদের জন্য এই প্রশ্ন আমার। সম্ভবত আপনি আমার জীবনে, সাংবাদিক জীবনের ষষ্ঠ পরিবহন মন্ত্রী যার আমি ইন্টারভিউ নিচ্ছি। বাম আমলের 3 জন, তারপর 3 জন। পরিবহন মন্ত্রী হলেই নাকি ঘুম কমে যায়, আপনার ঘুম ঠিক হচ্ছে? না না, পরিবহন মন্ত্রীর জন্য নেই, এমনি আমার ঘুম কম, খুব কমই ঘুমোই, কারণ অনেক রাতে জেগে থাকতে হয়, জাগতে হয়, কিন্তু আবার সকালবেলা আমি ঘুম থেকে উঠেই পড়ি, ফলে 4-5 ঘন্টার বেশি কখনোই ঘুম হয় না। এটা শরীরের পক্ষে ভালো না, এটা জানি, কিন্তু এই মুহূর্তে কিছু করার নেই, কারণ দিনের বেলা ঘুমানোর কোনো স্কোপ নেই। এটা পরিবহন মন্ত্রীর জন্য না, কোনো সমস্যাই, কোনো বোঝাই আমাকে মানসিক চাপ তৈরি করতে আজও পারে না, এটা মানসিক গঠনটাই আমার। ফলে পরিবহন দপ্তরে নানা ছোট ছোট সমস্যা আছে, সেগুলো আস্তে আস্তে সবটাই প্রায় সারিয়ে ফেলার জায়গায় আমি পৌঁছেছি বা সারিয়ে ফেলেছি। অনেক রোগ থেকে মুক্ত হয়ে গেছে, পরিবহনের রেভিনিউ বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। যেটা আমি 1.5 বছর আগে মাত্র 2,500 কোটি টাকা ছিল, এখন সেটা এই আজকে দিন শেষ হচ্ছে 4,000 কোটি টাকা অতিক্রম করে গেল। 1,500 কোটি টাকা রেভিনিউ বেড়ে গেল এই 1.5 বছরের মধ্যে। এবং এরপরে একটা বিল পাস হয়েছে বিধানসভায়, ওটা পাস করে দিলে আমি 45 বছরের ট্যাক্স কালেকশনের কিছু পরিবর্তন করেছি, ওটা করলে সামনের বছর আবার 5,000 কোটি টাকা অতিক্রম করবে। ফলে পরিবহন দপ্তর সেরে উঠছে, এবং সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন ক্রমে হচ্ছে, নির্দেশ অনুযায়ী হচ্ছে। আমরা চেষ্টা করছি মানুষকে সার্ভিস দেওয়ার। আমাকে একজন বাম আমলের পরিবহন মন্ত্রী, অবশ্যই প্রাক্তন পরিবহন মন্ত্রী, আর তৃণমূল আমলেরও একজন প্রাক্তন পরিবহন মন্ত্রী, দুজনেই আমাকে গল্প প্রসঙ্গে ব্যক্তিগত স্তরে বলেছেন পরিবহন মন্ত্রী হলেই শত্রু বেড়ে যায় পার্টিতে। না, আমি দেখিনি আমার কোনো শত্রু আছে বলে আমার বিশ্বাস করতে ইচ্ছে করে না। তাহলে আপনি সব মন্ত্রীদের গাড়ি বরাদ্দ করে দেন, যে যা চায়। হ্যাঁ, আমার বিষয়টা হচ্ছে কেন আমার একটুও ভাবতে ইচ্ছে করে না, কারণ আমি কারো শত্রু হই না, এবং আমি এমন কিছু করি না যেটা অন্য কারো ক্ষতি আমার দ্বারা হবে। আমি নির্বিঘ্নে কাজ করতে, আমার উপরে যে কাজের দায়িত্ব বর্তায় আমি একদম নিশ্চুপভাবে সেটাকে পালন করার চেষ্টা করি। ফলে কারো কোনো ঈর্ষা বা এ ধরনের থাকতে পারে, কিন্তু আমি আজ পর্যন্ত যতজন নেতাকে দেখেছি বা রাজনীতির বাইরে যে লোকগুলো দেখা হয়েছে প্রত্যেকে কিন্তু আমাকে ভালোবাসাই দিয়েছে, আজও সেটা পাচ্ছি। এটা আমার কাছে একটা ভাগ্যের বিষয়, এবং আমি যতদিন কাজ করব বা বেঁচে থাকবো, এটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি মনে করব আমি জীবনের সফলতা পেয়েছি। অবশ্যই আমিও চাই আপনি সুস্থ দেহে থাকুন, এভাবে অজাত শত্রু হয়ে থাকুন, এবং কতিপয় সুদর্শন রাজনীতিবিদ যাদের মাননীয় বৌদিরা ভিডিও কল করেও দেখেন না, এভাবেই থাকুন সুন্দরভাবে। অসংখ্য ধন্যবাদ বাংলা হান্ট এবং আর প্লাস নিউজের পক্ষ থেকে টাফ ফাইটে আসার জন্য। নমস্কার।